18 সিরিজ অ্যানালাইসিস চলছিলই, মেন্সের পেপার অ্যানালাইসিস আমাদের। তো 1 থেকে 60 মানে প্রথম 60টা প্রশ্ন অলরেডি আমরা 3 ক্ষেপে করে ফেলেছি। হ্যাঁ গোপাল, ভালো। তো 3 ক্ষেপে করে ফেলেছি। আজকে আমাদের নেক্সট 20টা প্রশ্ন, অর্থাৎ ইকোনমিক্স এর WBCS মেন্স পেপার 2018 আমরা 160 থেকে 180 নম্বর ইকোনমিক্স এর যে প্রশ্নগুলো 20, সেই 20টা নিয়ে আজকে অ্যানালাইসিস করব। তারপর আমাদের কোয়েশ্চেন অফ দ্য উইক আসবে। তো ফার্স্টেই চলে যাই আমি, তাহলে সময় নষ্ট না করে। প্রথম প্রশ্ন দেখো 162 থেকে আজকে স্টার্ট হচ্ছে। তো ফার্স্ট কোশ্চেন আছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট অ্যাবাউট বাজেট। বাজেট সম্পর্কে ডিটেলস তোমরা পড়েছো, আমি আগে তোমাদের অ্যানসারটা শুনতে চাই। কি অ্যানসার হবে? নিচের দুটো স্টেটমেন্টের মধ্যে কোনটা বাজেট সম্পর্কে কারেক্ট? আর্টিকেল 111-তে আছে মানি কিভাবে প্রফিট করা হবে। 110-এ তোমরা জানো মানি বিল, আর 111-তে মানি বিলের প্রফিট করার পদ্ধতি। আমাদের এই যে রিসিপ্ট অর্থাৎ বাজেটের ব্যাপার, বাজেট তো নয়, এটা অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলা হয়। অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট এটা আছে কততে? এটা আছে হচ্ছে আর্টিকেল 112-তে, তোমরা জানো। তাহলে আমাদের নাম্বার 2টা ঠিক হবে না, আমাদের কারেক্ট কোনটা? 1 কারেক্ট। তাহলে আমাদের হবে অনলি এ, হুইচ ইজ কারেক্ট বলেছে, তাহলে আমাদের অ্যানসার অনলি এ। আচ্ছা, আমি বললাম অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, আর এখানে আছে বাজেট। তোমরা সবাই বলতে পারবে যে অ্যানুয়াল এখনই দেখতে হবে না গোপাল, আগে 162 শোনো, তারপর 164-তে যাবে, আগে আগে করবে না। রিকো তাই, গোপাল রিক দুজনকেই বললাম। আচ্ছা, অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট কে আমাকে একটু বলো, অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট কে বাজেট কেন বলা হয়? কে বলতে পারবে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট কে বাজেট কেন বলা হয়? সবাই জানো, তাও অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট যেটাকে বাজেট বলা হয়, এটা এসছে, রিক বলে দিয়েছে, এটা এই কথাটা এসছে বৌগেট থেকে। বৌগেট থেকে, বৌগেট কি? বৌগেটের মানে কি? 1773 সালে 1773-তে যখন রবার্ট ওয়ালপুল, তোমরা নাম জানো রবার্ট ওয়ালপুল, ব্রিটেনে প্রথম প্রপার বাজেট করেছিলেন, তিনি সেই সময় রবার্ট ওয়ালপুল যে বাজেটের ডকুমেন্ট, অর্থাৎ বাজেট তো তখন অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্টের যে ডকুমেন্টটা 1773 সালে নিচে নিয়ে এসেছিলেন, সেটা একটা চামড়ার ব্যাগে নিয়ে এসেছিলেন, এবং চামড়ার ব্যাগকেই ফ্রেঞ্চ কথায় বৌগেট বলা হয়। এই বৌগেট থেকেই বাজেট কথাটার উৎপত্তি, অর্থাৎ যার অনুদান হলো রবার্ট ওয়ালপুল, যিনি 1773 সালে এই বৌগেট বা চামড়ার ব্যাগে করে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে এসেছিলেন। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার যে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট বাজেট কেন বলে। নেক্সট চলে যাব, ওল্ডেস্ট স্টক মার্কেট ইন ইন্ডিয়া। এটা তো সবাই পারবে। ইন্ডিয়ার ওল্ডেস্ট স্টক মার্কেট কোনটা? আনসার গুলো দেখি। হ্যাঁ, এ রিয়া, এ প্রান্ত, এ রিক গোপাল তো আগেই অ্যান্সার করেছিল, সবাই অনুচিয়া, সবাই একদমই। 164 এ বোম্বে স্টক এক্সচেঞ্জ। বোম্বে স্টক এক্সচেঞ্জ আমাদের ওল্ডেস্ট, শুধু ওল্ডেস্ট নয়, এটা সঙ্গে সঙ্গে ইন্ডিয়ার লার্জেস্ট স্টক এক্সচেঞ্জ, এবং ওয়ার্ল্ডের এটা 10th পজিশনে আছে। 10th লার্জেস্ট স্টক এক্সচেঞ্জ অফ ওয়ার্ল্ড। এটা 1875 সালে তৈরি হয়েছিল। বর্তমানে বোম্বে স্টক এক্সচেঞ্জের সামনের যে রাস্তা, সেটাকে দালাল স্ট্রিট বলা হয়। একটা অ্যাডিশনাল ইনফরমেশন তোমাদের বলে দিই, শুধু বোম্বে স্টক এক্সচেঞ্জ ওল্ডেস্টই শুধু না, এটাই প্রথম স্টক এক্সচেঞ্জ, ফার্স্ট স্টক এক্সচেঞ্জ যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা রেকগনাইজড হয়েছিল।
গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা রেকগনাইজ, ইন্ডিয়ার এটা প্রথম স্টক এক্সচেঞ্জ। এই রেকগনিশনও পেয়েছিল 1957 সালে। 1957 এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা রেকগনাইজ প্রথম স্টক এক্সচেঞ্জ হয় এই আমাদের বোম্বে স্টক এক্সচেঞ্জ, যার এখন এমডি সিইও আছে কে? আশিস কুমার চৌহান। এমডি সিইও হচ্ছে আশিস কুমার চৌহান, ভীষণ ইম্পর্টেন্ট। আশিস কুমার চৌহান হচ্ছে এখন বর্তমানে বোম্বে স্টক এক্সচেঞ্জের আমাদের যে এমডি সিইও। হ্যাঁ, বোম্বে স্টক এক্সচেঞ্জেই কিন্তু সেন্সেক্স একটা সূচক, তোমরা এগুলো পড়েইছো সব রেকর্ডেড ক্লাসে। সেন্সেক্স হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জেরই একটা সূচক। চলে যাচ্ছি পরের প্রশ্ন। 165, দেখি কার আনসার পাই। 165 একদম সোজা। তোদের তো সবই পারার কথা, যারা অনেকদিন ধরে ক্লাস করছো তোমরা, তারা পারবে না এরকম তো কিছু নেই এখানে। যাই হোক, if the government chooses to spend money freshly printed by RBI against government securities, it should be kept in which among the following? কি কি বলে দিয়েছে যে গভর্নমেন্ট যদি নতুন মানি ছাপিয়ে সেটাকে বের করতে চায়, পায়েল একটুখানি তুই স্ক্রিন প্রেজেন্ট করিস না। গভর্নমেন্ট যদি নতুন মানি ছাপিয়ে ওটা মার্কেটে ছাড়তে চায়, তাহলে সেটাকে কিসের মধ্যে ফেলতে হবে? রিকের অ্যান্সার বি। বাকিদের অ্যান্সার পাচ্ছি না কেন? আর কেউ? অনুসুয়া বি। বাকিদের অ্যান্সার? শুভায়ু বি, রিয়া বি। একদম একদম। ডেফিসিট ফিনান্সিং, বারবার করে পড়েছি। ডেফিসিট ফিনান্সিং কি? আমাদের বাজেটে ডেফিসিট দেখা গেলে, বাজেট যদি ডেফিসিট হয়, ডেফিসিট মানে সরকারের আয়ের থেকে সরকার যদি খরচ বেশি করতে চায়, সেক্ষেত্রে ডেফিসিট হয়, এবং ডেফিসিটটাকে যেভাবে এই ঘাটতি পূরণ করা হয় সেটাই হচ্ছে ডেফিসিট ফিনান্সিং। সরকারের এই ঘাটতি পূরণ করা হয় কি কি ভাবে? আমি এখানে বলে দিই 4 ভাবে। তোমরা কিন্তু শিখে গেছো এগুলো, তাও আমি একবার ঝালাই করে দিই। একটা হচ্ছে এক্সটার্নাল এইড, বাইরে থেকে সাহায্য চাওয়া হলো, ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ এর কাছে হাত পাতা হলো এইডের জন্য, লোনের জন্য নয় কিন্তু, এইডের জন্য, যে কিছু দয়া করে আমাকে দিয়ে দাও। ওরা যদি দিয়ে দেয় ভালো, না দিলে সেকেন্ড পদ্ধতিতে আমি যাব, তখন এক্সটার্নাল বড়োইং। এবার বলবো আচ্ছা দান করতে হবে না, তুই ধার দে অন্তত। এবার আমরা বড়োইংও যদি ওরা না দিতে চায়, তাহলে কি করব? 3 নাম্বার পদ্ধতি কি? 3 নাম্বার পদ্ধতি হচ্ছে ইন্টারনাল বড়োইং, মানে আরবিআই এর কাছ থেকে ধার নেব, বিভিন্ন ব্যাংকের কাছ থেকে ধার নেব, ইন্টারনাল বড়োইং। ব্যাংক বা আরবিআই এর কাছে যদি টাকা না থাকে ধার দেওয়ার মতো, তাহলে কি 4 নাম্বার উপায়? এই যে উপরের উপায়, ফ্রেশ মানি প্রিন্ট। ফ্রেশ মানি প্রিন্ট সবসময় এটা করতে চায় না, কারণ ফ্রেশ মানি প্রিন্ট করলে কি মার্কেটে যতটা থাকার কথা তার থেকে বেশি হয়ে যাবে, ফলে টাকার ভ্যালুয়েশন কমতে থাকবে। এই 4টে পদ্ধতিতে ডেফিসিট ফিনান্সিং হয়। ক্লিয়ার? তাহলে এখানে আমার অ্যানসার হচ্ছে ডেফিসিট ফিনান্সিং। রিক, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে, মিটে গেছে। নেক্সট চলে আসো। তাহলে এটা ডি অ্যানসার, সবাই পেরেছো। 166, 166 তোমরা জানো সবাই। রিক ডি, চন্দন ডি, শুভাই ডি, প্রান্ত বি। বাকিদের সবারই বি আনসার। আমি বলেছিলাম 1% সমান সমান হচ্ছে 100 বেস পয়েন্ট। রেপো রেট, রিভার্স রেপো রেট, ব্যাংক রেট, এগুলো 1% বাড়ানো মানে 100 বেস পয়েন্ট বাড়ানো। ঠিক যেমন 1 টাকা ইজিক্যাল টু 100 পয়সা, তেমনি আরবিআই এর কাছে 1% রেট মানে 100 বেস পয়েন্ট রেট। তাহলে 10 বেস পয়েন্ট বাড়ানো মানে কি? 100 বেস পয়েন্ট মানে 1%। তাহলে 10 বেস পয়েন্ট মানে কি? 1/100 ইনটু 10, ঐকিক নিয়মের অঙ্ক। তাহলে কত? 1/10। তার মানে কত হবে? 0.1%। তাহলে আমার আনসার, ও আচ্ছা এখানে আবার 0 দিয়ে দিয়েছে একটা, যাই হোক 0.1% বা 0.10%। ক্লিয়ার? ক্লিয়ার? রিয়া চক্রবর্তী, যারা আচ্ছা দেখতে পাচ্ছ না, যারা কোয়েশ্চেন, কান সি দা কোয়েশ্চেন, যারা কোয়েশ্চেন দেখতে পাচ্ছ না, তারা সায়নদীপ দে প্রেজেন্টিং বলে একটা অ্যাকাউন্ট আছে,
যেখানে মিটিং এর লিস্ট আছে কারা কারা জয়েন করেছে, দেখো সায়নদীপ দে প্রেজেন্টিং বলে একটা অ্যাকাউন্ট আছে, ওটা ক্লিক করে নাও। যদি সায়নদীপ দে প্রেজেন্টিং না লেখা থাকে তাহলে সায়নদীপ দের নামে যে অ্যাকাউন্ট গুলো আছে প্রত্যেকটাই ক্লিক করো, একটাই না একটাই পেয়েই যাবে। নেক্সট চলে আসো। আচ্ছা নেক্সট চলে আসো 167। 167 রিক অ্যানসার দিয়ে দিয়েছে ডি, বাকিদের অ্যানসার 167, বাকিদের অ্যানসার। প্রান্ত অ্যানসার দিয়েছে ডি, বাকিরা গোপাল ডি, সুজয় ডি। আজকে কি আমাকে কিছু বলতে হবে আদৌ, নাকি সব নিজেরাই তোমরা করে ফেলবে? তাই তো মনে হচ্ছে, এখন অব্দি তো সব প্রশ্ন নিজেরাই পারছো। রিয়া ডি, অনুসুয়া ডি, অনির্বাণ ডি একদম। Which of the following sector does not come under service sector? ইন্ডিয়াতে তিন রকম সেক্টর তোমরা জানো, প্রাইমারি, তারপর কি বলেছিলাম সেকেন্ডারি বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, আরেকটা হচ্ছে সার্ভিস। এছাড়াও দুটো সেক্টর কিন্তু আমি বলেছিলাম, যারা ক্লাস করেছো তারা জানো, আরো দুটো আছে, কোয়াটারনারি সেক্টর আর কুইনারি সেক্টর। সব বলে দিয়েছি, তবে মেন সেক্টর হচ্ছে আমাদের তিনটে। প্রাইমারি সেক্টর যেখানে নেচার থেকে যে জিনিসগুলো পাওয়া যায়, নেচার রিলেটেড জিনিস, অর্থাৎ যেগুলো আমরা প্রকৃতি থেকে ডাইরেক্ট পাই। সেকেন্ডারি সেক্টরে এই নেচার রিলেটেড জিনিসগুলোকে নতুন ভাবে তৈরি করে অর্থাৎ ম্যানুফ্যাকচার করাকে বলা হয় সেকেন্ডারি সেক্টর। আর সার্ভিস সেক্টর যারা সার্ভিস দেয় তারা সার্ভিস সেক্টরে পড়ে। তো আমাদের এখানে কি বলে দিয়েছে, কোনটা সার্ভিস সেক্টরে নেই? রিয়েল স্টেট। রিয়েল স্টেট সার্ভিস সেক্টরের মধ্যেই পড়ে, কারণ সার্ভিস দেওয়া হয়, ট্রান্সপোর্টও একটা সার্ভিস, রেস্টুরেন্ট আর হোটেলও সার্ভিস। ফরমেশন অফ ইলেকট্রনিক টেলিভিশন, এটা তো ম্যানুফ্যাকচার। ইলেকট্রনিক টেলিভিশন তৈরি করা এটা ম্যানুফ্যাকচার, মানে সেকেন্ডারি মধ্যে পড়বে। তার মানে আমাদের অ্যান্সার হবে ডি, যেটা সার্ভিস সেক্টরে পড়ে না। একটা অ্যাডিশনাল ইনফরমেশন, প্রাইমারি সেক্টরের ওয়ার্কারদের কি বলা হয়? কেউ একজন অ্যান্সার দাও আমাকে, প্রাইমারি সেক্টরের যারা ওয়ার্কার তাদের কি বলা হয়? দেখি কে পারে। হ্যাঁ চন্দন ঠিক বলে দিয়েছে, একা বললো। রিয়া ভুল, প্রাইমারি সেক্টর বলেছে রিয়া। প্রাইমারি সেক্টর বাইরে গিয়ে কাজ করে, কারণ এত কিছু বলে দিলাম। প্রাইমারি সেক্টর হচ্ছে রেড কলার ওয়ার্কার। সেকেন্ডারি সেক্টরের যারা ওয়ার্কার তাদের বলা হয় ব্লু কলার ওয়ার্কার। আর সার্ভিস সেক্টর, যেটার জন্য আমরা খাটাখাটি করছি, তোমরা খাটাখাটি করছো, সার্ভিস সেক্টরকে বলা হয় হোয়াইট কলার ওয়ার্কার। সার্ভিস সেক্টর ইজ হোয়াইট কলার ওয়ার্কার। এছাড়াও কোয়াটারনারি, কুইনারি, গোল্ড কলার ওয়ার্কার আছে, ওগুলো তোমরা জানো। পরেরটাই চলে যাই 168। 168 কি অ্যান্সার হবে? which of the following is likely to cause current account deficit? অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট, ফিসকাল পলিসিতে দুটো অ্যাকাউন্ট তোমরা পড়ে নিয়েছো। ফিসকাল পলিসি এর আন্ডারে ইন্ডিয়ার দুটো অ্যাকাউন্ট, একটা কারেন্ট অ্যাকাউন্ট, একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট। বলছে কারেন্ট অ্যাকাউন্টের ডেফিসিট অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্টের আয় কমে যায় কোনগুলো হলে, কি হলে? অ্যান্সার, এগুলো সব সব পড়া। কারেন্ট অ্যাকাউন্টে আমি কি বলেছিলাম? কারেন্ট অ্যাকাউন্ট মানে যে অ্যাকাউন্টের টাকা পিছুটান নিয়ে আসে না, সেটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। যার মেন উৎস হচ্ছে ট্যাক্স, ট্যাক্সের সমস্ত টাকা কারেন্ট অ্যাকাউন্টে জমা হয়। অর্থাৎ ট্যাক্স, তারপর কি ফাইন, চালান, এগুলো। তো চালান, ফাইন, ট্যাক্সের টাকা যদি কমে যায় তাহলে কারেন্ট অ্যাকাউন্টের টাকাও কমে যাবে। তাহলে এখানে কি আছে দেখি, রিডিউস অফ এক্সাইজ ডিউটি। দেখ এক্সাইজ ডিউটি মানে কি? ট্যাক্স। ট্যাক্স যদি এক্সাইজ ডিউটি রিডিউস করলে ট্যাক্স কমে যাবে, কামাই কমে যাবে, তার মানে কারেন্ট অ্যাকাউন্টের কামাই কমে যাবে, ডেফিসিট বাড়বে। তাহলে এটা হবে রিডিউস অফ ডিউটিজ অন গোল্ড, এটাও তো একটা ট্যাক্স। এটার এই ট্যাক্সটাও তো কারেন্ট অ্যাকাউন্টে জড়ো হয়, যদি কমিয়ে দিই তাহলে তো কমে যাবে কামাই। তাহলে এটাও হবে ব্যান অন এক্সপোর্ট অফ অনিয়ন্স। অনিয়ন এক্সপোর্ট যদি আমি বন্ধ করে দিই তাহলে অনিয়ন এক্সপোর্ট থেকে যে আমি কাস্টম ডিউটি পাচ্ছি, যে কাস্টম ডিউটি পাচ্ছি সেটা তো আমি পাবো না। আমি এতদিন অনিয়ন এক্সপোর্ট করতে দিচ্ছিলাম, তার থেকে আমি ট্যাক্স নিচ্ছিলাম, কিন্তু সেই কাস্টম ডিউটি আমরা আর পাবো না। ফলে কি আমাদের কামাই কমে যাবে, এটাও অ্যান্সার হবে। তাহলে আমার অ্যান্সার হবে কি 1 2 3 সব কটাই অ্যান্সার হবে ডি।
168 এ কেন? সৌমিতা তুমি একটু মিউট করে দাও, সৌমিতা তুমি মিউট করে দাও, সৌমিতা একটু মিউট করে দাও। এটা সবার ভুল হলো। রিক এ, অনুসুয়া এ, এ তো নয়। এটা হবে কি 1 2 3, তিনটেই ঠিক, কিন্তু এখানে তিনটেই আমার হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে যাচ্ছি, নেক্সট পরের প্রশ্ন 169, দেখি কে পারে। হুইচ অ্যামং দ্য ফলোইং কারেক্টলি ডিনোটস দ্য প্রাইমারি ডেফিসিট? ভীষণ ইম্পর্টেন্ট, আমি বারবার বুঝিয়েছি তোমাদের। তিন রকম ডেফিসিট, তিনটে ডেফিসিট আমাদের করতে হবে। বাজেট ডেফিসিট, নেক্সট করতে হবে কি ফিসকাল ডেফিসিট, আর তারপরে প্রাইমারি ডেফিসিট। কি কোনটা অ্যান্সার? সবাই ডি ডি ডি, হ্যাঁ ডি অ্যান্সার হবে, ভেরি গুড। বাজেট ডেফিসিট কি? বাজেট ডেফিসিট হচ্ছে সরকারের মোট আয় এবং মোট ব্যয়ের পার্থক্য, টোটাল এক্সপেন্ডিচার মাইনাস টোটাল ইনকাম, এই দুটোর পার্থক্য হচ্ছে বাজেট ডেফিসিট। ফিসকাল ডেফিসিটে টোটাল এক্সপেন্ডিচার আছে, কিন্তু ইনকামের থেকে সরকার যেগুলো ধার করেছে সেইটা বাদ দিয়ে দিতে হয়, বড়োইং গুলো বাদ দিয়ে দিতে হয়। আর প্রাইমারি ডেফিসিট কি? প্রাইমারি ডেফিসিটে ফিসকাল ডেফিসিট থেকে আমরা যে বড়োইং গুলো করেছি তার যে ইন্টারেস্ট পে করছি সেই ইন্টারেস্ট গুলোকে বাদ দিয়ে দিতে হয়। কি বললাম? প্রাইমারি ডেফিসিট কি? ফিসকাল ডেফিসিট যেটা, তার থেকে আমরা যে ধারগুলো করেছি তাতে তো আমাদের ইন্টারেস্ট দিতে হয়। ওয়ার্ল্ড ব্যাংক থেকে ধার করছি বা আইএমএফ থেকে ধার করছি, যে ধারগুলো করছি তার ইন্টারেস্টটা বাদ দিয়ে ফিসকাল ডেফিসিট থেকে সেইটাকে বাদ দিয়ে দিলে যেটা পড়ে থাকে সেইটা হচ্ছে প্রাইমারি ডেফিসিট। দেখো লেখাই আছে ফিসকাল ডেফিসিট মাইনাস ইন্টারেস্ট পেমেন্ট। যাদের এখনো পড়া হয়নি, এটা হয়তো পুরো ক্লিয়ার হলো না, এটা কিন্তু একটা 30 মিনিটের ক্লাস আমি নিয়েছি। যারা পেরেছে তারা ক্লাসটা করেছে, তোমরা করনি বলে পারছো না। এই তিনটে কিন্তু আমাদের একদম ক্লিয়ার করে নিতে হবে। আমি শর্টে এখন কিছুটা বলে দিলাম, টাস্ক দিয়ে দিলাম। পরেরটায় চলে যাচ্ছি। পরের প্রশ্ন 170, দেখি কে পারে। Which of the following is true about the restriction of RBI? Restrictions of RBI. RBI রেস্ট্রিকশনের ক্ষেত্রে কোনটা ট্রু, অর্থাৎ এর মধ্যে কোনটা আরবিআই করতে পারে না, কোনগুলো আরবিআই করতে পারে না। আরবিআই রেস্ট্রিকশন আছে আরবিআই এর উপর, কোনগুলো ঠিক সত্যি আরবিআই করতে পারে না। নাম্বার 1 দেখি, it is not to compete with commercial bank. আরবিআই কখনো কমার্শিয়াল ব্যাংকের সাথে কম্পিটিশন করে না। বাবা কখনো বেটার সাথে কম্পিটিশন করতে পারবে না। তার মানে এক নাম্বারটা মানে ঠিক, এটা আরবিআই রেস্ট্রিকশন। নেক্সট, it is not allowed to pay interest on deposit, সিআরআর বা এসএলআর, যেগুলো ডিপোজিট ব্যাংকাররা রাখছে, ব্যাংকগুলো রাখছে, ক্যাশ রিজার্ভ রেশিও, সেগুলোর উপর আরবিআই কিন্তু কখনোই ইন্টারেস্ট দেয় না, একদম ঠিক, ইন্টারেস্ট দিতে পারবে না। It cannot engage directly or indirectly in trade. আরবিআই কখনো নিজেকে বিক্রি করতে পারে না, অর্থাৎ তুমি গিয়ে আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট করতে পারবে না, তুমি এসবিআই এর অ্যাকাউন্ট করতে পারবে, তুমি ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট করতে পারবে, তুমি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট করতে পারবে না। ও নিজেকে সাধারণ মানুষের সাথে ট্রেডে রাখে না, এটাও ঠিক। It cannot accrue advise loan against immovable property. এ কখনো ইমুভেবল প্রপার্টি, অর্থাৎ তুমি জমি নিয়ে আরবিআই এর কাছে গেলে আরবিআই তোমাকে কখনো লোন দেবে না। তুমি কখনো ইমুভেবল প্রপার্টি, তুমি কিছু গোল্ড ফোল্ড নিয়ে গেলে আরবিআই তোমাকে লোন দেবে না কখনো, তুমি ব্যাংকের কাছ থেকে পাবে, আরবিআই এর কাছ থেকে প্রপার্টির এগেইনস্টে লোন পাবে না। নেক্সট কি চলে আসছে, আরবিআই লোন দেয় কাকে? ব্যাংকে দেয়, কিন্তু কাগজের এগেইনস্টে, ইমুভেবল প্রপার্টির এগেইনস্টে নয়। It is prohibited for purchasing its own share or the shares of any bank or any company or granting loan on such security. এ নিজের শেয়ার কখনো কিনতে পারে না, এবং কোনো ব্যাংকের শেয়ার, কোনো প্রাইভেট ব্যাংক বা কোনো কোম্পানির শেয়ার যেটা শেয়ার মার্কেটে ছাড়া হয় সেটা আরবিআই কখনো কিনতে পারে না। আরবিআই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কখনো কোনো কোম্পানির শেয়ার কিনবে না শেয়ার মার্কেট থেকে, এটাই স্বাভাবিক, এটাও করতে পারে না। তাহলে আমার আনসার হবে কি সি, অল অফ দ্য অ্যাবাভ। মোট 5টা কাজে আরবিআই রেস্ট্রিকশন আছে, আমি
এই কোয়েশ্চেনটায় 5টা কাজই দিয়ে দিয়েছে, যে 5টাতে রেস্ট্রিকশন সেই 5টাকেই তুলে দিয়েছে, তোমাদের একটা ভালো পড়াও হয়ে গেল এটা, এই 5টাতেই আরবিআই রেস্ট্রিকশন থাকে। ক্লিয়ার? সুভাই সি, হ্যাঁ অল অফ দ্য অ্যাবাভ, ঠিক ঠিক, রিকের ভুল হয়েছে, রিক এ দিয়েছো, 5 নম্বরটা তুমি কেন ভাবলে না? এয়ারটেল, ভোডাফোন, এক্সিস ব্যাংক, এদের শেয়ার কি আরবিআই কিনতে পারে? আরবিআই কখনো শেয়ার কেনে? কখনো না। নেক্সট চলে আসছি 171 নাম্বার, বলো, এটা তো সবাই পারার কথা, এ আর কি বলবো আমি। ব্যাংকার্স চেক, ব্যাংকিং স্ট্রাকচারের যে ভিডিও ক্লাস তোমরা সবাই করেছো, সেখানে সবাই অ্যান্সার দিয়ে দিয়েছে, রিয়া, চন্দন, সুজয়, প্রান্ত, অভিজিৎ, রিক, শুভায়ু, সবার অ্যান্সার, সৌমিতা, পায়েল, সবার অ্যান্সার রাইট, একদম ভেরি ভেরি গুড। এটা হবে ডিমান্ড ড্রাফট, এই সম্পর্কে আর আমি কিছু বলছি না, এগুলো সবাই জানো, চেক আমি একদম ইন ডিটেলস করিয়েছি। নেক্সট চলে যাচ্ছি 172, দেখি কার অ্যান্সার হয়। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য ওয়ার্ক অফ আরবিআই? আরবিআই ওয়ার্কের মধ্যে কোনগুলো পড়ে না, কোনটা পড়ে না? ডি 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 ডি, সবাই ডি, একদম ডি, ডি হচ্ছে আনসার। আরবিআই এর কাজগুলো কি কি একটুখানি এখানে শেয়ার করে দিয়ে দিই, 5টা কাজ আরবিআই এর। আরবিআই এর প্রথম কাজ হচ্ছে ক্রেডিট ইস্যু, অর্থাৎ ক্রেডিট মানে টাকা, টাকা ইস্যু করা, নোট ছাপানো টাপানো, এগুলো ছাপালেই তো শুধু হবে না, নেক্সট কাজ সব থেকে বড় কাজ ক্রেডিট কন্ট্রোল, অতিরিক্ত যেন ছাপিয়ে না ফেলা হয়, অতিরিক্ত ছাপিয়ে ফেললে সেটা ফিরিয়ে নেওয়া, ক্রেডিট কন্ট্রোল। নেক্সট ব্যাংকার অফ গভর্নমেন্ট, ব্যাংকার অফ গভর্নমেন্ট। নেক্সট ব্যাংকার অফ ব্যাংক, ব্যাংকার অফ ব্যাংক। নেক্সট হচ্ছে মেইনটেইনিং ফরেক্স রিজার্ভ, মেইনটেইনিং ফরেক্স রিজার্ভ। এই 5টা হচ্ছে ফরেক্স মানে ফরেন এক্সচেঞ্জ, এই 5টা হচ্ছে আরবিআই এর মেইন কাজ। এছাড়াও আরবিআই বিভিন্ন ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটির সাথেও জড়িত। তাহলে এই 5টা হচ্ছে আরবিআই এর প্রধান কাজ। তো এখানে দেখি কোনটা নয়। ব্যাংক অফ ব্যাংকস মানে ব্যাংকার অফ ব্যাংক, একদম ঠিক। ক্রেডিট কন্ট্রোল, একদম ঠিক। কাস্টোডিয়ান অফ ফরেক্স ফরেন কারেন্সি মানে মেইনটেইনিং ফরেক্স রিজার্ভ, একদম ঠিক। অ্যালোকেশন অফ ফান্ডস ডাইরেক্টলি টু ফার্মার্স, এটা কখনোই নয়। আরবিআই ডাইরেক্ট কারোর সাথে ট্রেড করে না, আর এটা আরবিআই এরই একটা সংস্থা, কিন্তু বর্তমানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিয়ে নিয়েছে নাবার্ড, নাবার্ড এই কাজটা করে। তাও নাবার্ড ডাইরেক্টলি করে না, নাবার্ড এটা আরআরবির মাধ্যমে করে, রিজিওনাল রুরাল ব্যাংকের মাধ্যমে করে, তোমরা জানো। তাহলে আমার আনসার ডি, একদম ঠিক। চলে যাচ্ছে 173, দেখি কার অ্যান্সার সবার আগে পাই, কার অ্যান্সার দেখি সবার আগে পাই। রিকের অ্যান্সার, রিক তুই তো সবকিছুতেই আজকে সবার আগে অ্যান্সার দিচ্ছিস, ভেরি গুড। বাকি ডি ডি ডি, সবার ডি, ভেরি গুড ভেরি গুড, ডি সোজা, এটা একদম। গোপাল সব প্রশ্নই সোজা লাগার কথা, ভালো করে যদি পড়ে নাও, ইকোনমিক্স এর কোনো প্রশ্ন এখন অব্দি যতগুলো পড়িয়েছি সবটাই তোমাদের পড়ার মধ্যে আছে। Which of the following words is not used in monetary policy? মানিটারি পলিসির মধ্যে, অর্থাৎ ক্রেডিট কন্ট্রোল পলিসির মধ্যে আরবিআই মানিটারি পলিসি যেটা আরবিআই করে, কোন দেশের ইকোনমিকে কন্ট্রোল করার জন্য দু রকমের পলিসি হ্যাঁ হয়, একটা ফিসকাল পলিসি যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করে, একটা মানিটারি পলিসি যেটা আরবিআই করে আমাদের দেশে। তো এই আর মানিটারি পলিসির মধ্যে কি কি পড়ে? ক্যাশ রিজার্ভ রেশিও পড়ে, রেপো রেট, ব্যাংক রেট, সবকটাই পড়ে। ব্লু চিপ, ব্লু চিপ পড়ে না। প্রশ্ন, প্রশ্ন যে ব্লু চিপ, রিয়া তুমি এ কোনটার অ্যান্সার দিলে? এ কোনটার অ্যান্সার দিলে? এটা তো একদম ইজি ছিল, ব্লু চিপ পড়ে না মনিটারি পলিসির মধ্যে। আমাকে দেখি কে অ্যান্সার দিতে পারে। হোয়াট ইজ ব্লু চিপ, হোয়াট ইজ ব্লু চিপ? 174, আগে এটা পড় তারপর 174, এখন 174 না। হোয়াট ইজ ব্লু চিপ? চন্দন এক্সিস মানে হোয়াট ইজ ব্লু চিপ, ব্লু চিপ কি সেটার অ্যান্সার কে দেবে আমাকে বলো। হ্যাঁ অনির্বাণ পান্ডা, অনির্বাণ একটুখানি ঠিক বলেছে, অনির্বাণ কিন্তু ঠিক বলেছে, চন্দনেরটা ঠিক আনসার হয়নি। এক্সিস ব্যাংক একটা ব্লু চিপ কোম্পানির উদাহরণ,
এক্সিস ব্যাংক ব্লু চিপ নয়। ব্লু চিপ কি জিনিস? ব্লু চিপ হচ্ছে সেই সমস্ত কোম্পানি, অনেক ক্ষেত্রে সেই সমস্ত কোম্পানির শেয়ারকে বলা হয় যেগুলো রিলায়েবল, যাদের মার্কেট রেপুটেশন আছে, অর্থাৎ চূড়ান্ত খারাপ সময়েও যে মার্কেটকে ধরে রাখে। অর্থাৎ খারাপ যখন ইকোনমির অবস্থা হয় তখনও এই কোম্পানিগুলো নিজের রেপুটেশনের বলে মার্কেটকে ধরে রাখে, অর্থাৎ এগুলোর শেয়ারের খুব একটা পতন হয় না। এই সমস্ত রেপুটেড কোম্পানিকে ব্লু চিপ কোম্পানি এবং এদের শেয়ারগুলোকে ব্লু চিপ শেয়ার বলা হয়। ন্যাশনাল রেকগনাইজড কোম্পানি বা রেপুটেড কোম্পানি হচ্ছে ব্লু চিপ কোম্পানি। হ্যাঁ রিক একটু ঠিকই বলেছো, ভেরি গুড। নেক্সট 174, কার অ্যান্সার পাবো? 174, 174-এ রিয়া অ্যান্সার দিয়ে দিয়েছে, 174-এ রিকো অ্যান্সার দিয়ে দিয়েছে, চন্দন, প্রান্ত, সবাই Which of the following is not a function of RBI? RBI এর ফাংশন কোনটা নয়? To assume responsibility of meeting directly, indirectly all reasonable demands for accommodation। একদম, এগুলো কি? এটার মানেই বুঝলাম না। আরবিআই এর কাজ আমি বলে দিয়েছি তোমাদের, দেখো, ক্যাশ রিজার্ভ রেশিও, ক্যাশ উইথ কমার্শিয়াল ব্যাংক, ব্যাংকার অফ দ্য গভর্নমেন্ট, একদম ঠিক। রেসপন্সিবিলিটি অফ গভর্নমেন্ট, গভর্নমেন্টের ব্যাংক হিসেবে কাজ করা, এবং ইন্ডিয়ার ম্যাক্রো ইকোনমি রিলেটেড বিষয়গুলো, স্ট্যাটিস্টিক গুলোকে অ্যানালাইসিস করা। ম্যাক্রো ইকোনমি রিলেটেড মানে, ম্যাক্রো ইকোনমি রিলেটেড কনসেপ্ট গুলো মানে দেশের জিডিপি, দেশের জিডিপি গ্রোথ কত হবে। আমরা পড়ি না, আরবিআই অ্যাজিউম করেছে যে পরের বছর জিডিপি গ্রোথ 6.5 হবে, এগুলো পড়ি না? তাহলে এটাও আরবিআই করে। তাহলে করে না কোনটা? শুধু ফার্স্ট এডটা। ফার্স্ট এডটা তো আমি মানেই বুঝলাম না কি মানে। যাই হোক, 175-এ চলে যাই। 175 কি অ্যান্সার? এ এ আচ্ছা এ 107। গোপাল দুবার এ কেন? এক্সাইটেড হয়ে গেছে গোপাল। If cash reserve ratio is lowered by RBI, the impact of credit creation, এটা যে পারবে না আমি ফোনে ঢুকে তাকে মেরে আসবো। কতবার করে যে এই জিনিসগুলো আমি বুঝিয়েছি। কি বলেছে? ক্রেডিট ক্রিয়েশনে ইম্প্যাক্ট কি হয় যদি ক্যাশ রিজার্ভ রেশিও বাড়িয়ে দেওয়া হয়? ক্যাশ রিজার্ভ রেশিওকে বাড়িয়ে দেওয়া হলো না, লোয়ার করা হলো, সরি, ক্যাশ রিজার্ভ রেশিওকে লোয়ার করা হলো, তাহলে ক্রেডিট ক্রিয়েশন কি হবে? বাড়বে, ইনক্রিজ হবে, একদম। সিআরআর মানে কি? আরবিআই এর কাছে যেটা ব্যাংকে জমা রাখতে হয়, আরবিআই সেটা বললো 4% জমা রাখার দরকার নেই, 2% রাখ। তাহলে এই যে 2% আরবিআই কমিয়ে দিল, এটা তো মুক্ত হয়ে গেল। এবার এটা ব্যাংক থাকে, ব্যাংকের কাছে হাতে চলে এলো, ব্যাংকের হাতে আসা মানে মানুষের হাতে আসা, মানুষকে ব্যাংক লোন দিয়ে দেবে, মানে মার্কেটে টাকার পরিমাণ বাড়বে। খুব করে ভালো করে বোঝা আর কি। তাহলে এটা আমার কি হবে? ইনক্রিজ হবে, ঠিক। পরেরটায় চলে যাচ্ছি, 175-এর পরেরটায়। নেক্সট 176 দেখে নি। 176 কার উত্তর সবার আগে আসে? চন্দন, ডিফ্লেশন, হ্যাঁ একদম। 176 কার উত্তর আগে আসে? এখনো কার উত্তর পেলাম না 176। দেখ, এমনি জেনারেল জিডিপি, নমিনাল জিডিপি আর রিয়েল জিডিপির মধ্যে পার্থক্যটা বলেছে কি? আমি কোয়েশ্চেনটা ক্লু দিয়ে দিলাম। কোয়েশ্চেনটা বলেছে, তোমরা পড়েছো কিন্তু, রিয়েল জিডিপি বেস ইয়ারের সাপেক্ষে যেটা করা হয়, আর নমিনাল জিডিপি যেটা কারেন্ট ইয়ারের সাপেক্ষে করা হয়, দুটোর মধ্যে পার্থক্য কি? বলেছে কি? ন্যাশনাল ইনকাম ক্যালকুলেটেড অন কারেন্ট প্রাইস, অর্থাৎ কারেন্ট ইয়ারের উপর যেটা করা হয় যেটাকে নমিনাল জিডিপি বলা হয়। নমিনাল জিডিপি বা নমিনাল এনএনপি, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। শোন এ টেন্ডেন্সি টু রাইজ, অর্থাৎ এটা বেশি হয় কেন? ফাস্টার রেট, বেশি করে বাড়ে, ফাস্টার রেটে রাইজ করে। কিসের সম্পর্কে? ন্যাশনাল ইনকাম ইন বেস প্রাইস, বেস প্রাইস মানে রিয়েল জিডিপি। রিয়েল জিডিপি কাউন্ট, রিয়েল জিডিপি থেকে নমিনাল জিডিপি তাড়াতাড়ি বৃদ্ধি পায়। এর কারণটা কি? এর কারণটা কি? সি 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 কেন? ওয়াই সি? সি কেন? রিয়েল জিডিপি কি একটু ক্লিয়ার করতে হবে, আমি বুঝতে পারলাম। রিয়েল জিডিপি কি? এটা তো পারা উচিত যারা পড়েছো। রিয়া, রিক, অনির্বাণ, ওদের তো পারা উচিত। যাই হোক, না একদম নয় রিক, একদম নয়, বি নয়।
কি হবে রিয়েল জিডিপি কি, যেখানে বেস ইয়ারের প্রাইস ধরা হয়। বেস ইয়ার মানে করে ধরা হলো কি, বেস ইয়ার ধরা হলো 2011 এবং তার প্রাইসকে ফিক্সড করে দিয়ে 2020 জিডিপি মাপা হলো এবং সেটা কম হলো। কিন্তু 2020-ই যে দাম সেটাকে ধরে করাতে অনেক বেশি হলো। এটার কারণ কেন? কারণ 2011-তে যে দাম ছিল 2020-তে দাম তার থেকে প্রতিটা জিনিসের বেড়ে গেছে। ফলে 2020-র দাম অনুযায়ী জিডিপি কাউন্ট করলে জিডিপি অনেক বেশি হচ্ছে, কিন্তু 2011 অনুযায়ী যদি 20 জিডিপি কাউন্ট করা হয় 11 দামের ভিত্তিতে, তাহলে জিডিপি অনেক কম হচ্ছে, তাই না? তাহলে কি হবে, জেনারেল প্রাইস লেভেলে ইনক্রিজ হয় বলে এটা হয়। পপুলেশনেও একটা কারণ, কিন্তু পপুলেশন ইজ নট দ্য মেজর কজ। পপুলেশন যদি নাও বাড়ে, আগেও 121 কোটি ছিল, এখনো 121 কোটি, তাও র্যাপিডলি জিডিপি বাড়বে যদি প্রাইস লেভেল বাড়তে থাকে, তাই না? ক্লিয়ার? হ্যাঁ, প্রাইস লেভেল বাড়বে, এবার বুঝেছে। এটা কিন্তু পারা উচিত ছিল গোপাল, সুভাই, এটা কিন্তু পারা উচিত ছিল, কিন্তু পারলে না। ঠিক। নেক্সট চলে আসো, ন্যাশনাল রুরাল ডেভেলপমেন্ট ইনস্টিটিউশন। ন্যাশনাল রুরাল ডেভেলপমেন্ট ইনস্টিটিউশন, কে বলবে অ্যান্সার? ন্যাশনাল রুরাল ডেভেলপমেন্ট ইনস্টিটিউশন। কার অ্যান্সার আগে পাবো? ন্যাশনাল রুরাল ডেভেলপমেন্ট ইনস্টিটিউশন কোথায় অবস্থিত? ন্যাশনাল রুরাল ডেভেলপমেন্ট ইনস্টিটিউশন ন্যাশনাল রুরাল ডেভেলপমেন্ট ইনস্টিটিউশন হায়দ্রাবাদে অবস্থিত। খুব কম জিনিসই তোমরা জানো, খুব কম জিনিসই হায়দ্রাবাদে অবস্থিত। কয়েকটা জিনিসই কিন্তু হায়দ্রাবাদে অবস্থিত। তার মধ্যে একটা হচ্ছে ন্যাশনাল রুরাল ডেভেলপমেন্ট ইনস্টিটিউশন। এটাকে কিন্তু ন্যাশনাল ইনস্টিটিউশন অফ রুরাল ডেভেলপমেন্ট বলা হয়। আমি জানি না প্রশ্নটা এইভাবে কেন দিয়েছে। এক মিনিট একটু দাঁড়াও, তোমাদের কমেন্টটা চলে গেল, আমি একটু ঠিক করে নিই। সি সি সি, হ্যাঁ সবাই অ্যান্সার ঠিক দিয়েছো, হায়দ্রাবাদ। কিন্তু তুমি একটু জল খাও এবার। হ্যাঁ, গোপাল আর উত্তেজিত হয়ে গেছে। আচ্ছা, হায়দ্রাবাদই আমার অ্যান্সার হবে, সি তোমরা সবাই। কিন্তু এটা কিন্তু ন্যাশনাল রুরাল ডেভেলপমেন্ট ইনস্টিটিউশন নয়, এটা ন্যাশনাল ইনস্টিটিউশন অফ রুরাল ডেভেলপমেন্ট। কিন্তু বিসিএস এই কোয়েশ্চেনটা এইভাবেই দিয়েছিল, তাই আমিও এইভাবেই তুলে দিয়েছি। কিন্তু ন্যাশনাল ইনস্টিটিউট অফ রুরাল ডেভেলপমেন্ট কিন্তু আসল নাম। পরেরটাই চলে যাই, 179। দেখি বাবা, এটা আর কি বলবো। ফিসকাল পলিসি কে করে? একটু আগেই বললাম দুটোই পলিসি হয়, ফিসকাল পলিসি আর মানিটারি পলিসি। মানিটারি পলিসি কে করে? মানিটারি পলিসি করে আরবিআই। ফিসকাল পলিসি কে করে? এ। এ কেন? ওয়াই এ? রিয়া এ? রিক এ? এ? কি কথা? আগে প্রশ্নটা পড়ো ভালো করে। হ্যাঁ, দু রকমের পলিসি হয়, একটা হয় ফিসকাল পলিসি, একটা মানিটারি পলিসি। আমাদের দেশে মানিটারি পলিসি করে আরবিআই, আর ফিসকাল পলিসি কে করে? ফিসকাল পলিসি করে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, ফাইন্যান্স মিনিস্ট্রি করে এটা, যেটা আমাদের অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা বাজেটের মধ্য দিয়ে প্রকাশ হয়। তাহলে আমাদের আনসার কি হবে? ফিনান্স মিনিস্ট্রি করে ফিসকাল পলিসি। ক্লিয়ার? নেক্সট চলে আসছি 180, জিএসটি নিয়ে প্রশ্ন। দেখি কে বলতে পারে। জিএসটি নিয়ে প্রশ্ন সবার পারা উচিত। একটুখানি ফট করে অ্যান্সার কেউ করবে না, এটা ভালো করে পড়ে বুঝে অ্যান্সার করো। সবার পারা উচিত যারা জিএসটি ট্যাক্সের ক্লাস করেছে। একটু শুধু ঘুরিয়ে, একটু এরকম ঘুরিয়ে প্রশ্ন থাকবেই, কিন্তু তোমাদের প্রত্যেকের পারা উচিত। ভালো করে ঠান্ডা মাথায় ভেবে অ্যান্সার করো। দেখি কে পারে। 180, ঠান্ডা মাথায় ভেবে। রিক বি, গোপাল বি। দেখি দেখি বাকিদের অ্যান্সার ঠান্ডা মাথায় ভেবে। বলেছে জিএসটি সম্পর্কে কোনটা সত্য? কি বলেছে? both central and state taxes will be collected at the point of sale. The central and state GST will be charged on manufacturing cost. দেখো,
কোনো দ্রব্য যদি ম্যানুফ্যাকচার হয় তার উপরেই সবসময় জিএসটি চার্জ হয়, একদম ঠিক। কোনো দ্রব্য ম্যানুফ্যাকচারিং হলেই তার উপর জিএসটি চার্জ হয় এবং সেটা সিজিএসটি এবং এসজিএসটির নামে হয়। কোনো কোনো ক্ষেত্রে আইজিএসটি হয়। আইজিএসটি কি তোমাকে ইন ডিটেলস আমি বলে দিয়েছি। পায়েল একমাত্র ঠিক অ্যান্সার করলি। যাই হোক, জিএসটি, সিজিএসটি, এসজিএসটি দুটো নামে হয় এবং এটা কিসের ওপর? জিএসটি কালেক্ট করা হয় ম্যানুফ্যাকচারিং এর ওপর। জানো তুমি ম্যানুফ্যাকচারিং এর ওপর জিএসটি কালেক্ট করা হয়। তাহলে ম্যানুফ্যাকচারিং এর ওপর জিএসটি কালেক্ট, একদম ঠিক। কিন্তু জিএসটি নেওয়া হয় কখন? ম্যানুফ্যাকচারিং যে করে তার কাছ থেকে নেওয়া হয় না। জিএসটি যখন মালটা বিক্রি করা হয় তখন আমরা অর্থাৎ কাস্টমাররা এটা দিই। অর্থাৎ জিএসটি ম্যানুফ্যাকচারিং এর সময় লাগলেও, ম্যানুফ্যাকচারিং এর উপর জিএসটি ট্যাক্স চার্জ হলেও, জিএসটি ট্যাক্স কালেক্ট করা হয়, অর্থাৎ সেন্ট্রাল এবং স্টেটের জিএসটি কালেক্ট করা হয় পয়েন্ট অফ সেল। অর্থাৎ দুটোই ঠিক। সেলের সময়, ম্যানুফ্যাকচারিং এর সময় লাভু হয় আর সেলের মাধ্যমে এটা কালেক্ট করা হয় আমাদের কাছ থেকে। তাহলে এটা কিন্তু আমার অ্যান্সার হবে সি, বোথ অফ দ্যাট। ক্লিয়ার? যারা ক্লাস করেছো তাদের কাছ থেকে কিন্তু এটা এক্সপেক্ট ছিল, একটুখানি মাথা ব্রেন খাটাতে হবে। ক্লিয়ার? তোমরা ভেবেছো ম্যানুফ্যাকচারিং এর উপর হয়, তাহলে স্যার এটাই রাইট। ম্যানুফ্যাকচারিং এর উপর হয় ঠিকই, কিন্তু কালেক্ট করা হয় কখন? কালেক্ট করা হয় সেলের সময় না? অর্থাৎ মালটা যখন বিক্রি হবে তখন কি, তখনই তো আমরা জিএসটিটা পে করি। তাহলে সেলের সময় কালেক্ট করা হয়। দেখো আনসারটা তোমরা জানো, আমি বুঝালাম, তোমরা কিন্তু বুঝলে। এটা বুঝে ভাবলে এটা জানতামই, আমি ভুল করে ফেললাম। ঠিক পরীক্ষার সময় এই জিনিসটাই হয় যে আমি ভাবি আমি অ্যান্সারটা ঠিক করে এসেছি কিন্তু আদতে ঠিক করে আসি। ক্লিয়ার? একটু ঠান্ডা মাথায় তাই ভাবতে হবে। আচ্ছা, তোমরা দেখে নিয়েছো আশা করি 150 অবধি আমাদের আলোচনা হয়ে গেছে, অর্থাৎ আজকের 20টা প্রশ্ন আমাদের আলোচনা কমপ্লিট। আমরা মোটামুটি সবটাই অ্যানালাইসিস করে নিয়েছি, জেনে নিয়েছি। এইবার আমার কাজ শেষ, তোমাদের কাজ শুরু। এবার আমরা কোয়েশ্চেন অফ দ্য উইকে চলে আসবো। কোয়েশ্চেন অফ দ্য উইক কিন্তু শুধু তোমাদের অ্যান্সারের জন্য। চলে আসলাম, স্টার্ট কোয়েশ্চেন অফ দ্য উইক। তোমাদের কাজ 107, 107 আনসার, 107 উত্তর এখনো পাইনি। কুইক কুইক। রিক ওরকম বললে হবে না, কনফিডেন্স কনফিডেন্স, তুই অনেক পড়েছিস, ঠিকই বলবি। একদম এ ঠিক অ্যান্সার। অনির্বাণ ঠিক অ্যান্সার। প্রান্ত, রিক, শুভায়ু একদম। গোপাল, গোপাল শুনে বললে না তো, আমি এ বললাম বলে তুমিও এ করে দিলে। অনির্বাণ বি একদম। কোনটা অ্যাপেক্স ইনস্টিটিউট? অ্যাপেক্স ইনস্টিটিউট মানে যার উপর কোনো রেগুলেটর নেই, যে নিজেই নিজেকে রেগুলেট করে, দ্যাট ইজ অ্যাপেক্স ইনস্টিটিউট। যার উপর কোনো রেগুলেটর নেই সেই হাইয়েস্ট, এবং তার আন্ডারে অনেকগুলো আছে যাদেরকে সে পরিচালনা করে, এই রকম ইনস্টিটিউটকে বলা হয় অ্যাপেক্স ইনস্টিটিউট। অ্যাপেক্স ইনস্টিটিউট হচ্ছে পরিচালক ইনস্টিটিউট। খেয়াল রাখতে হবে। সিডবি, একদম সিডবি হচ্ছে এমএসএমই সেক্টরকে লোন দেয়। আইডিবিআই এর একটা ব্রাঞ্চ হিসেবে খুলেছিল। এমএসএমই অর্থাৎ মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজকে লোনের দায়িত্ব গোটা ভারতবর্ষের জন্য পালন করে সিডবি, এবং সিডবি বিভিন্ন ব্যাংকের মাধ্যমে এই কাজটা করে। অর্থাৎ এর হেডই হচ্ছে সিডবি, অর্থাৎ সিডবি হচ্ছে এমএসএমই লোনের অ্যাপেক্স। চলে আসছি নাবার্ড, অল এগ্রিকালচার লোনের হেড হচ্ছে নাবার্ড। নাবার্ড নিজে কাজটা করে না, নাবার্ড হচ্ছে হেড। নাবার্ড কোঅপারেটিভ ব্যাংক এবং আরআরবির মাধ্যমে কাজটা করে, এবং টোটাল এগ্রিকালচারে যত লোন হবে সেটাকে রেগুলেট করে। অর্থাৎ নাবার্ড এগ্রিকালচারের অ্যাপেক্স ইনস্টিটিউট। স্টেট কোঅপারেটিভ ব্যাংক, কোঅপারেটিভের সমস্ত কাজ কিন্তু স্টেট কোঅপারেটিভ ব্যাংক করে, এবং স্টেট কোঅপারেটিভ ব্যাংকের আন্ডারে ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাংক এবং এমনি যে কোঅপারেটিভ ব্যাংক সেগুলো আছে। তো স্টেট কোঅপারেটিভ ব্যাংক হচ্ছে কোঅপারেটিভ ব্যাংকের অ্যাপেক্স ইনস্টিটিউট। কিন্তু খুব একটা ভালো খবর, আজকেই খবরটা এসেছে, কোঅপারেটিভ ব্যাংকে কিন্তু আরবিআই নিজের আন্ডারে করে নিচ্ছে। মানে কোঅপারেটিভ ব্যাংক আর অ্যাপেক্স ইনস্টিটিউট থাকলো না আজকের থেকে। সমস্ত দেশের কোঅপারেটিভ ব্যাংক যেগুলো এতদিন নিজেরাই নিজেদের চালাতো, এখন সবগুলোকে আরবিআই এর আন্ডারে করে নেওয়া হচ্ছে।
কিন্তু এটা 2018 প্রশ্ন, তাই আমাদের 18 মতো করে উত্তর দিতে হবে, অর্থাৎ এসবিআই আমাদের অ্যান্সার হবে। এসবিআই অ্যাপেক্স ইনস্টিটিউট নয়, এটা একটা ব্যাংক, জেনারেল ব্যাংক। আচ্ছা 108, 108, এটা তো সবাই পারবে। বি, সি শুভায়ু সি, অভিজিৎ সি, রিয়া বি দিয়েছে। দেখো আরবিআই এর যে লোগো আছে সেটা কি? টাইগার, টাইগার আন্ডার দা, আমি বলে দিয়েছিলাম আন্ডার দা পাম ট্রি, পাম ট্রি, টাইগার আন্ডার দা পাম ট্রি, অর্থাৎ অশ্বত্থ গাছের নিচে বাঘ দাঁড়িয়ে আছে। প্রশ্ন যদি আসে অ্যানিমেল ইনসিগনিয়া কি আরবিআই, তাহলে আমার আনসার হবে টাইগার। আর যদি আমাকে আসে যে ট্রি ইনসিগনিয়া, ইনসিগনিয়া বা গ্রিন ইনসিগনিয়া কি, তাহলে আমার আনসার হবে পাম ট্রি। এখানে অ্যানিমেল চেয়েছে, তাহলে আমার আনসার হচ্ছে বি। বি সৌমিতা, অভিজিৎ, শুভায়ু, নট প্যান্থার, ওটা টাইগার আন্ডার দ্য পাম ট্রি। চলে আসো 109, দেখি কে পারে। 109, ওয়ার্ল্ড ব্যাংকের ইন্স্যুরেন্স আর্ম কোনটা? সবাই পারবে। হ্যাঁ, রিক একদম, রিয়া একদম একদম, প্রান্ত, শুভায়ু, অনির্বাণ একদম, ভেরি গুড। আমি বলেছি ওয়ার্ল্ড ব্যাংক 5টা সংস্থার মিলিত রূপ, ওয়ার্ল্ড ব্যাংক বলে কিছু নেই, ওয়ার্ল্ড ব্যাংক হচ্ছে 5টা সংস্থার মিলিত রূপ। কি? আইবার্ড, আইডিএ, আইএফসি, মিগা, আর একটা হচ্ছে আইসিএসআইডি, সেটা এখানে নেই, লিখিয়ে দিলাম। এর মধ্যে মিগা, যার ফুল ফর্ম মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি, এর কাজ হচ্ছে বিভিন্ন ইনভেস্টমেন্ট যেগুলো ট্রান্স বাউন্ডারি ইনভেস্টমেন্ট, অর্থাৎ বাইরের দেশের ট্রান্স বাউন্ডারি, অন্য দেশের আরেকটা দেশে ইনভেস্ট করে, ট্রান্স বাউন্ডারি ইনভেস্টমেন্টে কি করে? ইন্স্যুরেন্স প্রোভাইড করে। তাই জন্য মিগাকে ইন্স্যুরেন্স আর্ম অফ ওয়ার্ল্ড ব্যাংক বলা হয়, মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি। ঠিক, একদম ঠিক। নেক্সট 110, সিডবি, এটা কি প্রশ্ন? যাই হোক, এগুলোই আসে। সিডবির হেডকোয়ার্টার কোথায়? সবার অ্যান্সার ঠিক, সিডবির হেডকোয়ার্টার লখনৌতে, যেটা এমএসএমই সেক্টরের জন্য তৈরি, মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজের জন্য ডেডিকেটেড ভাবে এই সিডবি তৈরি হয়েছে। মোহাম্মদ মুস্তাফা এখন সিডবির হেড। নেক্সট চলে আসছি, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ট্যাক্সেস ইজ নট লেভিড বাই স্টেট গভর্নমেন্ট। দেখি আমার দেওয়া লিস্টটা পড়া হয়েছে নাকি ঠিক করে। এর মধ্যে কোনটা স্টেট গভর্নমেন্টের দ্বারা লেভি নয়? একদম রিকের উত্তর। ওরে বাবা, অভিজিৎ, রিয়া, অনির্বাণ, প্রান্ত, সবার উত্তর ঠিক, ভেরি গুড। এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স স্টেটের, প্রফেশনাল ট্যাক্স স্টেট, তোমরা জানো এটা পঞ্চায়েত কালেক্ট করে, মানে স্টেটেরই বিষয়। লিকার, এক্সাইজ সমস্তটাই সেন্ট্রাল গভর্নমেন্টের, শুধু এই লিকারটাই স্টেট গভর্নমেন্টের আন্ডারে আছে। তাই জন্য লকডাউনের মধ্যেও লিকার শপ খুলে আমরা সামাল দেওয়ার চেষ্টা করেছিলাম। কর্পোরেশন ট্যাক্স, যেটাকে কর্পোরেট ইনকাম ট্যাক্সও বলে, এটা স্টেট গভর্নমেন্টের, এই সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের আর্নিং এর এটা ওয়ান অফ দ্য লার্জেস্ট সোর্স, ইনফ্যাক্ট লার্জেস্ট সোর্স, তোমরা জানো। তাহলে আনসার হবে আমার ডি, ডি স্টেট গভর্নমেন্টের আন্ডারে নয়, সেন্ট্রাল গভর্নমেন্টের। আমাকে বলো, এখানে তো কোয়েশ্চেন অফ দা ডে, একটু আগে অবধি আমরা যে 20টা আজকে ডাব্লিউবিসিএস এর মেইনস পেপার সলভ করলাম, এর মধ্যে একটা প্রশ্ন এমন আছে যেটা তোমাদের অচেনা। শুধু আজকে নয়, আগের দিনও করেছিলাম, একটা প্রশ্ন অচেনা থাকবে না। শুধুমাত্র, আমি বারবার বলছি, শুধুমাত্র মাথা খাটাতে হবে। কয়েকটার অ্যান্সার কিন্তু তোমরা তাও পারলে না, সমস্তটা তোমাদের চেনা, সমস্তগুলো পড়া, তাও পারলে না কেন? কারণ ওই যে ফট করে অ্যান্সার দেওয়া, মাথা না খাটানো, তোমার টাইম অ্যাভেলেবেল থাকবে। যা অ্যান্সার তীর একবার বেরিয়ে গেলে কিন্তু ফেরানো যাবে না। তাই বারবার বলছি, জিনিস সব জানা, কিন্তু জানা জিনিস যদি ভুল করে আসে, ওর থেকে দুঃখের আর কিছু নেই। তাই ঠান্ডা মাথায় ভেবে সব অ্যান্সার গুলো করো। ক্লিয়ার? আশা করি আজকের সেশনের সমস্ত অ্যানালাইসিস তোমরা বুঝতে পেরেছো। ক্লাসটা তোমাদের পক্ষে ভালো হয়েছে, ফ্রুটফুল হয়েছে, অনেক জিনিস জানতে পেরেছো। এরপরে আবার নেক্সট দিন আমাদের 2018 নেক্সট দিন শেষ হয়ে যাবে।
অ্যানালাইসিস, কারণ আর 20টাই বাকি আছে, তাহলে 2018 শেষ। এরপরে আমরা 2019-এর অ্যানালাইসিস শুরু করব। নেক্সট মঙ্গলবার, নেক্সট মঙ্গল নয়, বুধবার আমাদের 2018-র শেষ পার্ট অর্থাৎ ফিফথ পার্টের অ্যানালাইসিস হবে। ক্লিয়ার? আর আমাদের নেক্সট দিন অঙ্ক ক্লাস আছে। অঙ্ক ক্লাস তো আমি বলেই দিয়েছি। নেক্সট যারা যারা ম্যাথ করছো তাদের জন্য বলে দিচ্ছি যে এরপরে যে আমাদের ক্লাস হবে অর্থাৎ স্যাটারডে ক্লাস হবে 6:30। স্যাটারডে 6:30-তে ম্যাথের যে বিষয়টা আমরা করব সেটা হচ্ছে ফ্যাক্টর। ফ্যাক্টর করে আমরা অ্যাভারেজে ঢোকার চেষ্টা করব। ফ্যাক্টর সম্পর্কিত যাবতীয় প্রশ্ন ভীষণ আসে, এইটা আমি টোটালটা ক্লিয়ার করব, দিয়ে আমরা অ্যাভারেজে ঢুকবো। ক্লিয়ার? তাহলে আমাদের নেক্সট স্যাটারডে 6:30-তে ক্লাস, আর এর ইকোনমিক্স এর ক্লাস আবার বুধবার 6:30টায়, যেখানে আমরা 2018-র নেক্সট অ্যানালাইসিস করব। কারো কোনো রিয়া ইকো মক টেস্ট এই মাস থেকেই চালু হবে। অলরেডি ফার্স্ট পেপারটা হয়ে গেছে। জুনের থেকেই মক টেস্ট চালু হয়ে যাবে। জুন থেকেই চালু হবে। জুনের 28 বা 29 তারিখ নাগাদ আমরা প্রথম মক টেস্ট আপলোড করে দেব। আশা করি জুলাইয়ের 15 তারিখের মধ্যে সবকটা মক টেস্টই আপলোড করে দেওয়া হবে। ক্লিয়ার? আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন? যদি প্রশ্ন না থাকে তাহলে লিভ করতে পারো। আজকের ক্লাস এখানেই শেষ। লিভ করতে পারো, আর যদি প্রশ্ন থাকে আমাকে বলো, আমি তোমাদের উত্তর দিয়ে দিচ্ছি। যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে বলতে পারো, আমি উত্তর দিয়ে দিচ্ছি, আর না হলে লেফট করতে পারো। রিক স্যার, আমার একটা কোয়েশ্চেন আছে যে ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে শিডিউল ওগুলোয় গভর্নমেন্টের প্রজেক্ট ছিল না কিছু? ফার্স্ট ইন্ডিয়ান পলিসির শিডিউল গুলোয় গভর্নমেন্টের প্রজেক্ট ছিল না কিছু? হ্যাঁ ছিল তো রিক, ছিল তো। শিডিউল 1 অ্যাবসলিউট মনোপলি অফ গভর্নমেন্ট, শিডিউল 1 এ ছিল তো। একবার দেখে নিও আমাদের ইন্ডাস্ট্রিয়াল পলিসির ক্লাসটা, ওখানে ছিল। একদম শিডিউলই তখন ছিল না, 1 নম্বরে ছিল। স্পেসিফিক ইন্ডাস্ট্রির নাম, স্পেসিফিক শিডিউল এ, দেখো রিক, শিডিউল এ শিডিউল বি তুমি যেগুলো বলছো না, এগুলো সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে এসেছে, প্রথমটায় নয়। প্রথমটায় 4 রকম পার্টে ভাগ করা হয়েছিল এবং তাতে স্পেসিফিক নামও আছে প্রথমটায়। আচ্ছা 1956টা তুমি বলছো, হ্যাঁ স্পেসিফিক নাম আছে, ওটা আমি বলিনি, আসে না বলে বলিনি। তবে আমি, তুমি যদি চাও তাহলে নেক্সট দিনের ক্লাসের সাথে আমি নেক্সট দিনের যে লাইভ সেশন সেখানে বলে দেবো শিডিউল এতে কোনগুলো কোম্পানি আছে। ঠিক আছে? আমি টোটাল নাম্বার অফ কোম্পানিটা বলে দিয়েছিলাম, কিন্তু ইন্ডিভিজুয়াল নামগুলো বলিনি। নেক্সট দিন না হয় তোমার জন্য আমি লিস্টটা বের করে দেবো। ওটা লাগে না, না পড়লেও হবে, না পড়লেও হবে।